আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ল্যান্সার বেয়ার বিডি এর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আমি সার্ভেয়ার মোহাম্মদ জিমন খান আপনাদের সাথে আছি। তো ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব যে আপনার জমি কেনার আগে ক্রেতার করণীয়। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। আর পুরো ভিডিওটা আপনারা আমাদের সাথে থাকবেন। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন। ভিউয়ার্স, আমরা জানি আমাদের দেশে প্রতিনিয়ত আপনার কি হইতাছে, জমি বিষয়ে অনেক ধরনের দ্বন্দ্ব, মামলা মোকদ্দমা অনেক কিছু হইতাছে। কিন্তু ভিউয়ার্স, আমরা যদি একটু সচেতন বা একটু সতর্ক থাকতে পারি, তো এইসব বিষয়ে বা এইসব ঝামেলা থেকে আমরা দূরে থাকতে পারবো। তো অবশ্যই ভিউয়ার্স, আমার ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন। দেখলে আশা করি আপনাদের অনেক কিছু আপনারা শিখতে পারবেন। যারা আপনার জমি বিষয়ে অল্প জ্ঞান আছে বা মোটামুটি প্রফেশনাল হিসেবে কাজ করতেছেন তারাও দেখবেন। আর যারা আপনারা একদম আমাদের চ্যানেলে নতুন বা আপনার জমি বিষয়ে জানতে ইচ্ছা বা আপনার জমি বিষয়ে জানার ক্ষুধা আছে বা আগ্রহ আছে, অবশ্যই ওনারাও দেখবেন। তো ভিউয়ার্স, আমার আজকে যে বিষয়টা হইতেছে এটা কি আপনার যে জমি কেনার আগে ক্রেতার করণীয়। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের 22টা বিষয় দেখাবো যে আপনার একটা জমি কেনার আগে ক্রেতার যে সকল বিষয়গুলা আপনার লক্ষ্য রাখতে হয়। তো ভিউয়ার্স, 1 নাম্বার দেখুন যে আপনার মালিকানা সঠিক আছে কিনা। অবশ্যই ভিউয়ার্স, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনি যে জমিটা কিনতেছেন, যার কাছ থেকে কিনতেছেন, ওনার মালিকানা সঠিক আছে কি না, অথবা উনি সঠিক মালিক কিনা। দেখুন, এটা আমরা দুইভাবে যাচাই করতে পারি। একটা হচ্ছে ভিউয়ার্স যে আপনার স্থানীয়ভাবে আপনি যে জমিটা কিনতেছেন ওই জমিটা ভিজিট করবেন বা পরিদর্শন করবেন অন্তত আপনার কয়েকদিন। যে আপনি এই জমিটা দেখাশোনা দেখতেছেন যে এই জমিটা আপনি কিনবেন, সব দিক দিয়ে আপনার মনে হইতেছে যে এটা পারফেক্ট একটা জমি। তো আপনি কি করবেন, আগে ওইখানকার যে এলাকার আপনার লোকজন আছে, তো ওনাদের কাছে আপনি বলবেন যে এই জমিটার আসল মালিককে, বিস্তারিত বিবরণ জানার চেষ্টা করবেন, এই জমিটা নিয়ে কোনো সমস্যা আছে কিনা, এই সকল বিষয়গুলো। তারপর আপনি এইভাবে এলাকার যে আপনার এই স্থানীয় মুরব্বী বা যারা আছে ওনারা কি আপনারা বলে দিবে যে ইনি মালিক বা ওনার মালিকানা বিষয়টা। তারপর আসি আমরা যে শুধু মানুষ বললে হবে না, আমরা কি করব, মানুষের আর কথায় বসে থাকবো না, মালিকানা যাচাই করব কিভাবে, দলিলের মাধ্যমে এবং দলিলের পাশাপাশি খারিজের মাধ্যমে। ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন, দলিল এবং খারিজ। আর দলিল খারিজের পাশাপাশি আমরা কি করব ভিউয়ার্স, ওনার যার কাছ থেকে আমরা জমিটা কিনবো ওনার ভোটার আইডির মেইন কপিটা এবং দলিলের যে আপনার বিবরণ দেওয়া আছে ওনার বিবরণের সাথে ভোটার আইডির বিবরণটা আমরা মিলাই নিব। কারণ ভিউয়ার্স, আমার লাইফে আমি অনেকগুলা আপনার এরকম কেস দেখছি, মিস কেস, যে আপনার কি হয় যে আপনার যার জমি উনি না বিক্রি করে আরেকজন বিক্রি করে ফেলে। তো দেখা যাচ্ছে যে আপনার দুই ভাই, আপনার এক ভাই আপনার জাপান থাকে, তো আরেক ভাই আপনার দেশে থাকে। তো কি করছে, কাগজপত্র সব আপনার এই যে ভাই দেশে আছে ওনার কাছেই, কিন্তু আসলে জমির প্রকৃত মালিক হইলো যিনি আপনার প্রবাসে বা জাপানে থাকে উনি। কিন্তু দেখা গেছে কি আপনার এই দেশের ভাই আপনার জাপানের ভাইয়ের পরিচয় দিয়ে আপনার কি করছে, জমিটা বিক্রি করে ফেলছে। তো এখন কিন্তু আপনার যিনি কিনছে উনি আপনার এই দলিল করে নিছে, খারিজ করে নিছে, কিন্তু আপনার উনি জমিটা টিকাইতে পারে নাই। কারণ এটা হচ্ছে আপনার জাল দলিল। ওনার যে দলিলটা হয়েছে এটা হয়েছে আপনার একটা জাল দলিল। কারণ উনি প্রকৃত মালিক থেকে জমিটা নিতে পারে নাই। তো ভিউয়ার্স, অবশ্যই মালিকানা সঠিক আছে কি না এইটা খুবই গুরুত্বর সাথে আপনারা যাচাই বাছাই করবেন। আর 2 নাম্বার হচ্ছে ভিউয়ার্স, হাল রেকর্ড অনুযায়ী খতিয়ান ও দাগ নাম্বার সঠিক আছে কিনা। তো ভিউয়ার্স, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, হাল রেকর্ড এবং বর্তমান রেকর্ড, এই দুইটা বিষয় বলতে আসলে আমরা কি বুঝি। যে ভিউয়ার্স, আমরা জানি যে আপনার 1880 সালের পর থেকে আমাদের দেশে বা আমাদের উপমহাদেশে জরিপ শুরু হয়েছে। প্রথমে সিএস জরিপ, পরে এসএ জরিপ, তারপরে আপনার আরএস, তারপর বর্তমানে বিএস জরিপ চলমান। তো আমরা যদি বর্তমানে আপনার এই আরএস হই, তো আরএস এর সাথে অবশ্যই আমরা দেখব যে এস এর মিল আছে কিনা। এবং যদি আমরা বিএস এর আপনার রেকর্ড হয়, আমাদের এলাকাতে বিএস ফাইনাল হয়ে যায় বা বিএস চলমান আছে, তো বিএস এর সাথে আপনার আরএস এর মিল আছে কিনা বা কতটুকু অমিল আছে, অবশ্যই এই বিষয়গুলো দেখে নিব। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনার 2 নাম্বার বিষয়টা। তো এখন আমি আসি যে 3 নাম্বার বিষয়টা, যে আপনার হাল রেকর্ড এবং সাবেক রেকর্ডের মধ্যে মিল আছে কিনা। ভিউয়ার্স, আমি 2 নাম্বারের মধ্যে এটা বলে দিছি যে হাল রেকর্ড এবং সাবেক রেকর্ড। এখন ভিউয়ার্স, আমি আপনার আরেকটা ভিডিও করছিলাম যে আপনার মাঠ প্রস্রাব বা বুঝজাত খতিয়ান, এটা নিয়ে যে আপনার খতিয়ানের মধ্যে কি থাকে ভিউয়ার্স, যে আপনার সাবেক খতিয়ানে যে এই দাগটা কাইটে আপনার এই দাগটা হয়েছে, ঠিক আছে, আর ওইখানে জমির পরিমাণও দেওয়া থাকে।
তো ভিউয়ার্স অবশ্যই আপনারা কি করবেন, এই জিনিসগুলো মাথায় রেখে সবগুলো খতিয়ান পর্চা ভালোভাবে বিশ্লেষণ করবেন। যদি আপনার বিশ্লেষণ করতে অসুবিধা হয়, যিনি এই বিষয়ে বুঝে ওনার কাছে যাইবেন, অথবা আমাদের পরামর্শ নিতে পারেন। যদি আপনি ঢাকার মধ্যে হন অথবা আপনার ঢাকার আশেপাশে হন, অবশ্যই আমাদের চেম্বারে আসতে পারেন। তো আপনি যদি আপনার যদি সামর্থ্য ভালো না হয়, তো ওই ক্ষেত্রে আমাদের কোনো ফি দিতে হবে না। আর যদি আপনি সামর্থ্যবান হন, তো ওই ক্ষেত্রে আপনি ফি দিতে পারেন। ঠিক আছে ভিউয়ার্স, ওই ক্ষেত্রে আমাদেরও সমস্যা নেই, আপনারও সমস্যা নেই। কিন্তু যদি আপনার সামর্থ্য সমস্যা থাকে, তো অবশ্যই ওই ক্ষেত্রে আমরা আপনার কাছ থেকে কোনো রকম ফি বা ওই রকম কিছু আমরা নিব না। তো ভিউয়ার্স, তারপর আসি আমরা যে হিস্সা মোতাবেক বিক্রেতার প্রাপ্য অংশ সঠিক আছে কিনা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় ভিউয়ার্স। কারণ যে আপনি যার কাছ থেকে জমি কিনতেছেন, উনি মনে করেন যে আপনার জমির মালিক 5%, কিন্তু আপনার সাথে চুক্তি করতেছে, আপনারা বলতেছে ভাই আমি 10%-এর মালিক, 10% জমি আমার কাছ থেকে কিনেন। আরে ভাই, দলিল তো আপনি 10% করতে পারবেন, কিন্তু জমি তো আপনার টিকবে না, খারিজে গেলে আপনার 5%-এর বেশি আর আপনি যাইতে পারবেন না। তো অবশ্যই এটা দেখে নেবেন যে উনি কতটুকের মালিক, যার কাছ থেকে জমি কিনতেছেন, উনি যে দিতেছে উনি কি আসলেই ততটুকের মালিক কিনা। 5 নাম্বারটা আপনার রেন্ট সার্টিফিকেট মামলা জড়িত সম্পত্তি কিনা। ভিউয়ার্স, এটা আমরা যাব না, কারণ মামলায় জড়িত থাকলে এটা আপনার আশেপাশের মানুষ যারা আছে ওনারা আপনার এই বিষয়ে জানে যে আপনার এই সম্পত্তি নিয়ে ঝামেলা হয়েছে বা মামলা হয়েছে। তারপর 6 নাম্বার আসি যে আপনার হালসন পর্যন্ত ভূমি উন্নয়ন করে এবং খাজনা পরিশোধ আছে কিনা। তো ভিউয়ার্স, খাজনা পরিশোধ আছে কিনা এটা কেন আমি বলছি যে আপনার হালসন মানে বর্তমান সন। আর ভিউয়ার্স, আমরা জানি যে আপনার খাজনা নেওয়া হয় বাংলা সাল হিসাবে ভিউয়ার্স খাজনা নেওয়া হয়। তো ভিউয়ার্স, আমরা কি করব যে দেখে নিব যে আপনার হাল সন পর্যন্ত ভূমি উন্নয়ন কর এবং খাজনা পরিশোধ আছে কিনা। তো এটা দেখে নিব, কারণ এটাও একটা আপনার গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনার তামাদি আইন আমরা সবাই কম বেশি আপনার অনলাইনের মাধ্যমে বা আপনার শুনছি যে একটা আইন আছে বাংলাদেশে, এটা হচ্ছে তামাদি আইন, যে আপনার সম্পত্তি যদি বেদখল হয়ে যায়, আপনি 12 বছরের মধ্যে আপনার কি করতে হবে, মামলা করতে হবে। আপনি যদি না করতে পারেন, তখন আপনি কি ওই সম্পত্তি থেকে আপনার অগ্রাধিকার চলে যাবে। তো ভিউয়ার্স, তামাদি আইন নিয়ে আমি আপনার পরবর্তীতে ভিডিও করার চেষ্টা করব। তো এখন আমরা এই টপিকে চলে আসি। তারপরে আসি আমরা যে আপনার বায়া দলিল বা রেফারেন্স দলিল আছে কিনা। ভিউয়ার্স, আমরা জানি যে আপনার একটা সম্পত্তি বা একটা জমি আপনার কি হয়, অনেকের কাছে আপনার এই অনেক অনেক লোক ঘুরে আপনার আসে, যে আপনার প্রথমে মালিক ছিল ক থেকে আপনার খ থেকে গ, তো এখন সর্বশেষ মালিক হইল গ। তো ওনার কাছে যে দলিলটা, এটা হলো আপনার মূল দলিল। ঠিক আছে ভিউয়ার্স, তো উনি যাদের কাছ থেকে কিনছে ওনারা ধরেন আপনার ক কিনছে আপনার একজনের কাছ থেকে, আবার ক থেকে কিনছে ক্ষয়। এই যে দলিলগুলো, এগুলো হচ্ছে আপনার বায়া দলিল। তো ভিউয়ার্স, আশা করি বুঝাতে পারছি যে আপনার বায়া দলিল বা রেফারেন্স দলিল আছে কিনা। যদি না থাকে, অবশ্যই এটা দায়িত্ব তুলে দেওয়ার দায়িত্ব যার কাছ থেকে জমি কিনতেছেন ওনার কাছ থেকে সবগুলো দলিল আপনি বুঝে নেবেন। তো 8 নম্বরে আমাদের বিষয়টা হচ্ছে যে বিক্রেতার নামে আপনার নামজারি বা খারিজ করা আছে কিনা। এইটা কিন্তু ভিউয়ার্স খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আপনার যার কাছ থেকে জমি কিনতেছে ওনার নামে নামজারি বা খারিজ করা আছে কিনা। যদি ভিউয়ার্স নামজারি বা খারিজ করা না থাকে, ভিউয়ার্স আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা ওনারে বলেন, বুঝান যে ভাই আপনার জমিটা আপনার নামে নামজারি বা খারিজ নাই, তারপর আপনি জমিটা আগে খারিজ করেন, তারপর আমার রেজিস্ট্রি করে দেন। তো ভিউয়ার্স, বর্তমান সরকার আপনার নিয়ম করে দিয়েছে যে আপনার নামজারি বা খারিজ ছাড়া আপনার দলিল হয় না। তো ওই ক্ষেত্রে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট, যে আপনার কী করতে হয়, জমি বিক্রি করার আগে অবশ্যই খারিজ করে নিতে হয়। তবে অনেক এলাকাতে আপনার ভিউয়ার্স দলিল হয়, কিন্তু হইলে দেখা যায় পরবর্তীতে ঝামেলায় পড়া লাগে। তা আপনাদের সাজেস্ট করবো, আপনাদের ঝামেলার দরকার নেই, আপনারা অবশ্যই বিক্রেতার নামে নামজারি, মিউটেশন, খারিজ, জমা খারিজ যাই বলি আমরা, ওইটা আছে কিনা ওইটা আগে দেখে নেবেন। তো ভিউয়ার্স, খাস জমি বা বন্দোবস্ত জমি কিনা। তো ভিউয়ার্স, যদি আপনার বিক্রেতার নামে নামজারি বা খারিজ করা থাকে, তো ওই ক্ষেত্রে খারিজ করা জমি আপনার খাস জমি বা বন্দোবস্ত জমির আওতাভুক্ত হয় না। কারণ নামে যদি জমি খারিজ হয়, ঠিক আছে, বা খতিয়ান হয়, তখন ওই খতিয়ান আপনার খাস জমি বা বন্দোবস্ত জমি হয় না। খাস জমি বা বন্দোবস্ত জমির জন্য আলাদা খতিয়ান, যে আপনার 1 নাম্বার খতিয়ান জেলা প্রশাসকের থাকে, ওই খতিয়ানে ওইটা আপনার আলাদা, ওইটা বুঝাই যায় যে এটা আপনার খাস জমি বা খাসের কিন্তু আমরা নর্মাল যে আপনার খারিজগুলো আছে, এইগুলো যদি কারোর নামে করা থাকে, তো আমরা এটা বুঝতে পারবো যে ওই জমিতে আপনার কোনো ভেজাল নাই বা সমস্যা নাই। তারপরে ভিউয়ার্স, যে অর্পিত, পরিত্যক্ত বা অধিগ্রহণকৃত সম্পত্তি কিনা। ভিউয়ার্স, আমরা এইগুলো বুঝি বিষয়গুলো, যে আপনার অধিগ্রহণ। এখন মনে করেন যে আপনার সরকারি একটা প্রজেক্ট চলতেছে, যে আপনার একটা রেল লাইন বা একটা মেট্রো রেলের কাজ চলতেছে, তো
তা আপনার জমিটা এইটার মিডলে পড়ে গেছে প্রজেক্টে। তো এখন সরকার চাচ্ছে যে আপনার জমিটা অধিগ্রহণ করে নিতে। তো এখন সরকার আপনার অধিগ্রহণ করে নিছে, তো ওই জমিটা আপনি বিক্রি করতে বা কিনতে গেলে আপনার সমস্যায় পড়বেন, কারণ কিনলে আপনি ওই সব জমি টিকে রাখতে পারবেন না, কারণ সরকার নিয়ে যাবে। তারপরে আপনার যে সরকারি কোনো প্রতিষ্ঠানের সম্পত্তির অংশ কিনা। তো ভিউয়ার্স, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার সরকারি প্রতিষ্ঠান কোনগুলা। তো আমরা জানি মোটামুটি এলাকার মধ্যে সরকারি প্রতিষ্ঠান হচ্ছে আপনার স্কুল কলেজ, তারপরে আপনার এই মাদ্রাসা, তারপরে আপনার ইউনিয়ন পরিষদের যে আপনার ইয়াগুলো আছে, অফিসগুলো আছে এগুলা, তারপরে আপনার মোটামুটি এগুলাই আপনার যে সরকারি প্রতিষ্ঠান। তো সরকারি প্রতিষ্ঠানের সম্পত্তির অংশ আমরা কিনবো না। তারপরে নৃতাত্ত্বিক বা নৃগোষ্ঠী সম্পত্তি বিক্রয়ের ক্ষেত্রে জেলা প্রশাসক মহোদয়ের আবেদনপত্র আছে কিনা। তো এখন আপনি মনে করেন যে পার্বত্য চট্টগ্রাম যায় বা কোথাও আপনার যেখানে নৃগোষ্ঠীরা আছে ওইখান থেকে আপনি জমি কিনবেন, তো ওইখানে অবশ্যই আপনি কি করবেন, জেলা প্রশাসক বরাবর যে ওনাদের যে বিক্রয় করার অনুমতিপত্র আছে কিনা, যদি থাকে তখন আপনি নিতে পারবেন, না যদি না থাকে তা আপনি জমিটা নিতে পারবেন না। তারপরে আসি আমরা যে নাবালকের সম্পত্তি কিনা। তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আর এটা আমরা নাবালক শব্দটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। যে আপনার নাবালক বিষয়টা হইতেছে যে যিনি সাবালক নয় বা মানে যিনি নিজের ভরণ পোষণ নিজে করতে পারে না। তো নাবালকের সম্পত্তি অবশ্যই আমরা কিনবো না। মোটামুটি 18 বছর যদি কারো না হয়, তো ওই ক্ষেত্রে ওনারা আমরা সাবালক হিসেবে গণ্য করি না। তো আপনার ওই ক্ষেত্রে আমরা কি করব, আপনার আদালত থেকে আপনার ডিগ্রি নিয়ে আসবো, ওয়ারিশ কোর্ট থেকে। তখন আমরা এটা নিতে পারবো যে আপনার আদালত থেকে যদি আপনার ডিগ্রি নিয়ে আসতে পারে, তখন আমরা কি নাবালকের সম্পত্তি নিতে পারবো, যেটা আপনার 14 নম্বর পয়েন্টে বলা আছে এই বিষয়ে। যে 15 নম্বর আপনার বিক্রেতার সরজমিনের দখল আছে কিনা। ভিউয়ার্স, আমরা একটা বিষয় বলছি যে আপনার দলিল, খতিয়ান, দখল, তিনটা বিষয়। যে দলিল, খতিয়ান, দখল। তো দলিল আছে আপনার, খতিয়ান আছে আপনার, কিন্তু দখলে আপনি নাই। তো আপনি জমি কিনবেন কেন, বেজালের জমি আপনার দরকার নাই কিনার। তিনটা জিনিস থাকবে, তারপর আপনি কিনবেন, দলিল, খতিয়ান, দখল। তারপর ভিউয়ার্স আমরা আসি যে আপনার সর্বসাধারণের ব্যবহার্য পাবলিক ইজমেন্ট সম্পত্তি কিনা। এটাও গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনার দেখা যাইতেছে যে আপনার এলাকাতে মোটামুটি আপনি একটা জমি কিনতেছেন, ওই জমির পাশে একটা রাস্তা আছে, যদিও এটা নিয়ে আপনার কোনো সমস্যা নাই, কিন্তু এটা সব পাবলিক এটা ইউজ করে। তো এটা আপনার একটা সরকার মানে একটা এই এলাকার একটা রাস্তা হয়ে গেছে। তো ওই জমি, ওই সব জমি যদি আপনি কিনেন ওইটা সহ, একটা জমি কিনলেন ওইটার সাথে রাস্তা আছে, ওই রাস্তা সহ, তো আপনার রাস্তার অংশটা আপনার বাদ যাবে, ওইটা আপনি টিকাইতে পারবেন না। বিক্রেতার ওয়ারিশ সঠিক এবং ওয়ারিশান সনদ আছে কিনা। বিয়ার্স, আমরা জানি যে আপনার অনেকের দলিল থাকে না, যে অনেকে আপনার জমির মালিক কিন্তু দলিল থাকে না। তো উনি কিসের কীভাবে মালিক হয়, ওই যে বিয়ার্স ওয়ারিশ, ওয়ারিশ আপনার ওয়ারিশ অনুযায়ী মালিক হয়। তো বিয়ার্স, ওই ক্ষেত্রে আমরা অবশ্যই কী করব, যে বিক্রেতার আমরা যার কাছ থেকে কিনবো যদি ওয়ারিশ সম্পত্তি হয়, অবশ্যই ওয়ারিশান সনদ আছে কিনা। কারণ আপনার যারা আপনার এই উত্তরাধিকারভাবে সম্পত্তি পায় ওনাদের কি থাকে, ওয়ারিশ সার্টিফিকেট থাকে, বা ওয়ারিশ সার্টিফিকেট ওনাদের কালেক্ট করতে হয়। তো আমরা অবশ্যই ওই সার্টিফিকেট দেখে তারপর আমরা জমিটা কিনব। তো এখন হিন্দু কন্যা সন্তান স্ত্রী জীবন সত্য প্রাপ্ত সম্পত্তি কিনা। ভিউয়ার্স, এটাও একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনার হিন্দু। তো এখন হিন্দুদের আইন অনুযায়ী ভিউয়ার্স, মানে হিন্দুদের যে আপনার যে আমাদের মুসলমানদের যে শরিয়া আছে, হিন্দুদের এরকমের আপনার উৎস আছে, যে আপনার বেদ, আপনার আমার এইগুলো মন নাই যে আপনার কোনগুলো, তবে আমার আপনাদের বেসিক বিষয়টা ধারণা দিই। বিষয়টা হইতেছে যে আপনার কোনো হিন্দু আপনার যদি মারা যায়, তো ওনার যে স্ত্রী রেখে গেছে বিধবা, উনি কিন্তু আপনার সম্পত্তি বিক্রি করতে পারে না, কিন্তু ভোগ দখল করতে পারে। উনি বিক্রি করতে পারে না কেন, কারণ ওনার যদি সন্তান থাকে তো ওনাদের কাছে বিক্রি করতে গেলে, আর যদি সন্তান যদি আপনার ভরণ পোষণ না দেয়, ওই ক্ষেত্রে বিক্রি করা যায়। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের 18 নম্বর পয়েন্টটা বুঝাইতে পারছি। তো এখন আসি ভিউয়ার্স 19 নম্বর, যে আপনার বিক্রয় হস্তান্তরের ক্ষেত্রে আদালতে নিষেধাজ্ঞা আছে কিনা। যে এটাও গুরুত্বপূর্ণ বিষয়, যে আদালত যদি আপনার নিষেধাজ্ঞা দিয়ে থাকে একটা সম্পত্তিতে বা একটা আপনার ইয়াতে, তো ওই ক্ষেত্রে ওই সব জমিতে আমরা বেজালে যাব না বা যাওয়ার দরকার নেই। তারপরে ভিউয়ার্স, সমর্পিত বিক্রেতার 60-100 বিঘা সিলিং বহির্ভূত সম্পত্তি কিনা। এটাও গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আপনার একটা আমরা জানি যে আমাদের বাংলাদেশ, আমরা প্রায় আপনার 18 কোটি মানুষের দেশ, কিন্তু আমাদের দেশের আপনার ঘনত্বটা কম, মানে আপনার দেশের ল্যান্ড কম, মানে আপনার জমি কম, মাথা পিছু জমির পরিমাণ কম। তো এখন আপনার টাকা আছে, আপনি কি করলেন, শত বিঘে আপনি জমি কিনে নিলেন আপনার নিজের নামে। কিন্তু ভিউয়ার্স, সরকার একটা আপনার আইন করছে, এটা আইন করছে বলতে এটা অনেক আগে থেকে আপনার প্রচলন আছে, যে আপনি 60
থেকে 60 বা 100 বিঘার উপরে আপনি জমি কিনতে পারবেন না। যদি কিনেন ওই সম্পত্তিটা সরকারের ইয়াতে চলে যাবে। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন। মনে করেন যে একজনের কয়েকশো বিঘা জমি আছে, তো ওনার কাছ থেকে আপনি জমি কিনতে চাইতেছেন, তো ওই ক্ষেত্রে আপনারা কী করবেন, এই বিষয়গুলো মাথায় রাখবেন যে ওনার কি বেশি সম্পত্তি কিনা। বেশি সম্পত্তি হইলে আমরা ওইখান থেকে আপনার ওইখান থেকে নিব না, কারণ উনি তো আপনার 60 বা 100 বিঘার বেশি উনি আপনার সম্পত্তি কিনতে পারে না। কিন্তু উনি যেহেতু কিনছে, এটা আপনি বেআইনি কাজ করছে, তো বেআইনি কাজের সাথে আমরা কোনোভাবেই জড়িত থাকতে চাই না বা থাকবো না। তো ভিউয়ার্স 21 নাম্বার, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার নকশা মোতাবেক জমির দখল আছে কিনা বা অবস্থান সঠিক আছে কিনা। তো ভিউয়ার্স মনে করেন যে আপনি একটা জমি কিনলে সবই ঠিক আছে, যে আপনার নকশা অনুযায়ী আপনার কি জমির অবস্থান বা আপনার ঠিক নাই, তো ওই ক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। অবশ্যই আপনি কি করবেন, একটা আমিন বা সার্ভেয়ার দিয়ে অবশ্যই আপনার জমিটা নকশা মোতাবেক মেপে বুঝে একদম সুন্দরভাবে বাউন্ডারি করে তারপরে আপনি জমিটা নিয়ে নেবেন বা নিবেন। তারপরে আপনার দলিল, বায়া দলিল, বর্ণিত তফসিল রেকর্ড অনুযায়ী সঠিক আছে কিনা। যে ভিউয়ার্স আপনার দলিলগুলা মিলাই নেবেন, যে আপনার বিগত দলিল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যতগুলা দলিল হয়েছে সবগুলা দলিলের সাথে যে বায়া দলিল আছে সবগুলো আপনারা কি করবেন, মিলাই নেবেন যে কোথাও ভুল ত্রুটি আছে কিনা। অবশ্যই সাবধানতার সাথে এগুলা দেখবেন। আর সব কিছু যদি আপনার ঠিক থাকে তখন কি করবেন ভিউয়ার্স, বায়না করবেন। যে আপনার বায়না বা চুক্তিপত্র দলিল করবেন, যে বায়না দলিল মূলত দুইভাবে করা যায়, এটা নিয়ে আমি ভিডিও করছি, আমার ভিডিও আছে, আপনারা একটু ভালো করে যদি আমার চ্যানেলটা দেখেন তো আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। যে আপনার বায়না হয় মূলত দুইভাবে, একটা রেজিস্ট্রি বায়না আর একটা হচ্ছে আপনার কাঁচা বায়না, যেটা আমরা জাস্ট 300 টাকার স্ট্যাম্পের মধ্যে করি। তো ভিউয়ার্স, তো বায়না আমরা মূলত দুইভাবে করতে পারি, তবে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমরা কাঁচা বায়নাটা বেশি করি, কারণ একটা রেজিস্ট্রি বায়না করতে গেলে প্রায় 7-8 হাজার টাকার মতো খরচ। তো এত টাকা খরচ কেউ দিতে চায় না বা কেউ বহন করতে চায় না বিদায়, তো আমরা কি করি, মানে আপনার কাঁচা বায়না দলিলটা করি। যদিও আপনার এটা ঠিক না, আপনার এটা তারপরে আমাদের দেশে এটা সবচেয়ে বেশি প্রচলন কাঁচা বায়না দলিলটা। তো এটা আমরা করি, কিন্তু ওই ক্ষেত্রে আমরা চেষ্টা করব সব মানে যত কম দেওয়া যায়, যে আপনার বায়নাতে আমরা যত কম দিতে পারি, যে আপনার মনে করেন যে 20,000 বা 30,000 টাকা বা 50,000 টাকা যত কম দিয়া বায়নাটা করা যায়, আমরা রেজিস্ট্রির সময় বাকি টাকাটা দিয়ে দিলাম। আর বায়না করার সাথে সাথে ভিউয়ার্স আপনি কি করবেন, দখলে চলে যাবেন, মানে আপনার নামের সাইনবোর্ড লাগাই দিবেন যে এই জমির মালিক আমি, বায়না সূত্রে এই জমির মালিক আমি। মোবাইল নাম্বার দিয়ে দিবেন, কারো যদি কোনো আপত্তি নিষ্পত্তি থাকে এই নাম্বারে আমারে ফোন করে জানান। তো ভিউয়ার্স যদি আপনার জমিতে যদি সমস্যা থাকে, তো ভিউয়ার্স তখন কি করবে, ওনারা আপনার যাদের সাথে সমস্যা আছে ওনারা আপনার সাথে যোগাযোগ করবে যে ভাই আপনি এই জমিটা কিনলেন না, এই জমিটার সমস্যা আছে, তা আপনি সহজে ওই জমি থেকে আপনি সইরে আইসা করতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি আমি আপনাদের যথেষ্ট বোঝানোর চেষ্টা করছি। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর জমি সংক্রান্ত নিত্য নতুন ভিডিও আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স আমার জন্য দোয়া করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমাদের সাথে সবসময় থাকবেন। আর জমি বিষয়ে যদি কোনো সমস্যায় পড়ে থাকেন বা আপনার জমি বিষয়ে যত কিছু জানার আছে, আইন জমি বিষয়ে আইন কানুন থেকে শুরু করে সব কিছু আমি আপনার দেওয়ার চেষ্টা করব ভিউয়ার্স। আপনার এই আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখছি যে আপনার অনেকে দাবি করে যে আপনার জমি বিষয়ে ওনারা অনেক কিছু জানে। তা আসলে আমি যেটা দেখতে পাইছি, কারণ আমরা প্রফেশনাল, আমরা এইসব বিষয়ে সবসময় কাজ করি, আসলে ওনারা তেমনটা জানে না বা তেমনভাবেই আপনার জমি বিষয়ে জানে না, জাস্ট আপনার একটু জানে, একটু কারো কাছ থেকে শুনছে বা জানছে, ওই হিসাবে আপনাদের অনেকেরা আপনার ভুল তথ্য দেয়। তো ভুল তথ্যগুলো আমি মনে করি যে আপনার এই অনেক খারাপ ইফেক্ট পড়তে পারে আপনাদের উপর। তো ভিউয়ার্স আশা করি এইসব বিষয়গুলো লক্ষ্য রাখবেন। সবার কাছে আপনারা কি করবেন, প্রশ্ন করবেন না, কারণ সবাই আপনার সব প্রশ্নের উত্তর দিতে পারবে না। যার যে বিষয় নিয়ে ধারণা আছে, ঠিক আছে, ওনারা ওই বিষয় নিয়ে আপনারা ওনাদের কাছে যাবেন যে 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 আপনার যেই বিষয় নিয়ে ভালো জানে। তো ভিউয়ার্স আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগছে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।